হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আমাদের এই ফুটবল কোয়ারিজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমরা চলে এসেছি আজকে আবারও কিছু ফুটবল রিলেটেড আপডেট নিয়ে। কিন্তু তার আগে যেটা প্রথমে বলবো আমরা, সেটা কিন্তু হচ্ছে দিয়েগো জটাকে নিয়ে। সো কালকে সকালে মোটামুটি দিয়েগো জটা এবং তার ভাই একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। তো তার জন্য খুবই খারাপ লাগছে। তো এইটুকুনি আমরা কামনা করব সে যেন যেখানেই থাকুক, ইনফ্যাক্ট তারা যেন যেখানেই থাকুক খুব ভালো থাকুক এবং তাদের পায়ে যেন ফুটবলটা আবারও ফিরে আসে নতুন রূপে, নতুনভাবে। তো আর কিছু বলার রইল না। একটা ভালো লেজেন্ডারি দুটো ভালো লেজেন্ডারি প্লেয়ার আমাদের থেকে চলে গেল। একজন খেলে পর্তুগালের ন্যাশনাল টিমে, তো আরেকজন খেলে পর্তুগালের সেকেন্ড টায়ার লিগে। তো দুজনেই মোটামুটি নো ডাউট ভালো ছিল, কিন্তু চলে গেল খুবই কম বয়সে। ডিয়েগো জটার বয়স 28 অ্যান্ড ওর ভাইয়ের বয়স 26। তো খুবই খারাপ লাগছে শুনে। তো কিছু করার নেই, যা কপালে লেখা থাকে সেটাই হয়। তো এরপরে যদি আমরা কিছু ফুটবল রিলেটেড আপডেট নিয়ে কথা বলিনি, তো প্রথমে আমরা কথা বলবো ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে। তো তারা কিন্তু চাইছে যে কোনো মুহূর্তে যে কোনো অর্থে ব্রাইটন এবাকারেকে নিয়ে চলে আসুক এবং ডুরান্ড কাপটা তাকে দিয়ে খেলানো হোক। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু হলো তার ভিসা প্রবলেম। সে কিন্তু তার ভিসার জন্য ইন্ডিয়াতে আসতে পারছে না। তো ডায়মন্ড হারবার এফসি কিন্তু খুব অনেকটাই চেষ্টা করছে যাতে তার সব প্রবলেম সলভ করে তাকে যেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে যেন ইন্ডিয়াতে নিয়ে চলে আসা যায় এবং তাকে ডুরান্ড কাপটা খেলানো যায়। তো এরপরের যে আমরা আপডেটটা শেয়ার করব সেটা কিন্তু হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো অফার পাঠিয়েছে আশুতোষ মেহতাকে নিয়ে। তো আমরা এই আশুতোষ মেহতাকে নিয়ে আগেরও ভিডিওতে কিছু কথা বলেছিলাম, যেখানে তার ব্যাপারে বলেছিলাম যে সে আসলে কী হবে, সে না আসলে কী হবে। তো সেই ভিডিওটা যারা দেখোনি একটু প্লিজ দেখে নিও। কিন্তু এখন যেটা বলার সেটা কিন্তু হচ্ছে যে আশুতোষ মেহতাকে কিন্তু একটা ভালো ডিল পাঠিয়েছে, অনেকটাই অ্যাডভান্স স্টেজে কথা চলছে। তো এবার দেখা যাক কী হয়। এখন যা শোনা যাচ্ছে যে আগের বছর যেহেতু আশুতোষ মেহতাকে একটা ডিল পাঠিয়েছিল, সে যেহেতু আসতে পারেনি, জামশেদপুরে চলে গেছিলো, সেই জন্যেই কিন্তু তাকে এখন ইস্টবেঙ্গলে আনা হচ্ছে। তো তার যে মেন পজিশন রাইট ব্যাক, সেই রাইট ব্যাক পজিশনটাই কিন্তু ইস্টবেঙ্গলে হয়ে খেলবে বলছে। কিন্তু সে যদি ফার্স্ট চয়েস হিসেবে হয়ে খেলে আমাদের হয়ে, তখন কিন্তু তাহলে একটা বিরাট বড় প্রবলেম হয়ে যাবে, কারণ তার বয়সটা হচ্ছে 34 বছর। এখন আমরা যদি দেখি জামশেদপুরের যে মাঠটা, সেই মাঠটা কিন্তু আমাদের ওয়াইবিকে স্টেডিয়ামের থেকেও তুলনামূলক অনেকটাই ছোট। সো তাকে কিন্তু বেশি দৌড়াতেও হতো না ওখানে। আর এখানে ওয়াইবিকে কিন্তু তিনি রীতিমতো হাঁপিয়ে পড়বেন যা মনে হচ্ছে আমার, কেননা তার বয়সটাও অনেকটা হয়ে গেছে, আর চেহারাটাও সেরকম আর ফিটনেসটাও সেরকম আর নেই যা দেখা যাচ্ছে তাকে দেখে। আর এখানে কিন্তু ওয়াইবিকে কিন্তু বারোটার মতো ম্যাচ পড়বে। সেখানে কিন্তু টানা 12টা ম্যাচ যদি ফার্স্ট চয়েস হিসেবে খেলে, তার কিন্তু মনে হয় না সে কিন্তু খুব একটা ভালো মতো খেলতে পারবে আর টিমের জন্য কিছু একটা উপকার হবে বলে। তো এবার দেখা যাক ডিলটা এবার কী হয়। তো এর পরের যে আপডেটটা সেটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার আর ফরেন প্লেয়ারদেরকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবেরই। সেটা হচ্ছে যে বিপিন, এডমন্ড, বিষ্ণু, ডেভিড আর রায়নাকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব চাইছে যাতে ডুরান্ড কাপে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসুক এবং তাদেরকে দিয়ে শুরু করানো হোক উদ্বোধনী ম্যাচটা, যেটা কিন্তু 23 তারিখে রয়েছে জুলাই মাসের ডুরান্ড কাপ। তো আর যে হচ্ছে ডিয়ামান্টাকোস আর ক্রেসপোকেও কিন্তু চাইছে, বিদেশি প্লেয়ার যারা, তাদেরকে কিন্তু চাইছে যে খুব সম্ভবত তাড়াতাড়ি নিয়ে চলে আসুক এবং তাদেরকে দিয়ে ডুরান্ড কাপটা খেলাক। তো এবার দেখা যাক কী হয়। আর খুব সম্ভবত মিগুয়েলও আসতে পারে, কিন্তু যা আপডেট মিগুয়েলের আসার চান্সটা অনেকটাই কম। মোটামুটি ডুরান্ড কাপের সেকেন্ড বা থার্ড ম্যাচের মধ্যে মিগুয়েল এবং রাশিদ ঢুকে যাবে। আর হামিদ আহদাদের ব্যাপারটা এখনও পুরোপুরি কনফার্ম হয়নি যে ডিলটা ডান হয়েছে কি না। আগের দিনও বলেছিলাম অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছিল, এখনও কিন্তু সেই অ্যাডভান্স স্টেজেই রয়েছে, এখনও পুরোপুরি ডিলটা কিন্তু ডান হয়নি। তো এরপরের যে আমরা আপডেটটা শেয়ার করবো সেটা কিন্তু হচ্ছে জ্যাভিয়ার সিভিরিও টোরোকে নিয়ে। সে কিন্তু এখন অবধি যা আপডেট বেরিয়ে আসছে, সে কিন্তু এফসি গোয়াতে সাইনিং করতে চলেছে। তো এখনও পুরোপুরি সাইনিংটা হয়নি, যদিও বা সাইন করতে চলেছে, অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে, মানে অ্যাডভান্স স্টেজেরও বেশি এগিয়ে গেছে। কিছু পেপার ওয়ার্কসের কাজ বাকি রয়েছে, তারপরে কিন্তু জেভিয়ার সিভিরিটোরও এফসি গোতে পুরোপুরি সাইনড হয়ে যাবে। তো সে যা জানিয়েছে, সে কিন্তু চায় যাতে সে মালোলোর আন্ডারে আবারও খেলে এবং সে মনে করেন যে
মালালোর আন্ডারে সে কিন্তু অনেক ভালো পারফরমেন্সটা তুলে ধরবে। আমরা সকলেই দেখেছি যে হায়দ্রাবাদে যখন মালালো ছিল তখন কিন্তু জাভিয়ার সিভেরেটোরও অনেকটাই পিক পর্যায়ে ছিল তার ক্যারিয়ারে, মানে অনেকটাই ভালো গোল করতো, আর একটা ভালো গোল স্কোরিং অ্যাবিলিটি ছিল, অ্যাসিস্টও করেছে আমরা অনেকটা দেখেছি, অনেক সুন্দর সুন্দর ভলিও মেরেছে। তো এবার দেখা যাক গোয়াতে কখন সাইনিংটা হয়ে যায়। যখনই সাইনিংটা হবে তখনই তোমাদেরকে জানিয়ে দেবো পোস্ট করে। তো এর পরের যে আমরা আপডেটটা দেবো সেটা কিন্তু হচ্ছে রবসান রবিনোকে নিয়ে। তো রবসান রবিনো কিন্তু এখনও ডিলটা হোল্ড হয়ে রয়েছে, কারণ সেটা কিন্তু হচ্ছে অনলি ফর গ্রেগ স্টুয়ার্টের জন্য। গ্রেগ স্টুয়ার্টকে বলেছিল মোহনবাগান কিন্তু ছেড়ে দেবে, তার জায়গায় কিন্তু রবসান রবিনোকে আনবে বলে শোনা গেছিলো। তো যেহেতু এবার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কী করা যায় সেটা কিন্তু এখনও মোহনবাগান ভেবে উঠতে পারেনি। সো রবসান রবিনোর কিন্তু ডিলটা এখনও হোল্ডে রয়েছে। অবশ্যই তার সঙ্গে কিন্তু অনেকটা কথাবার্তা এগিয়ে গেছে, কিন্তু তাও তার ডিলটা কিন্তু এখনও হোল্ডেই আছে আমার যা মনে হয়। তাই রবসান রবিনো কিন্তু এই বছরও আইএসএলে আসবে না, আইএসএলে আসলেও মোহনবাগানে আসবে না, কারণ গ্রেগ স্টুয়ার্ট কিন্তু নো ডাউট একজন ভালো ফরেন প্লেয়ার। সে কিন্তু অনেকটাই ভালো মতো মাঝমাঠটাকে কন্ট্রোল করতে পারে, আর মোহনবাগান কিন্তু চাইবে না তাকে ছেড়ে দেওয়ার কথা। আর সেদিকে যদি রবসান রবিনের কথা বলা যায়, সে কিন্তু অনেকটা স্ট্রাইকিং পজিশন দিয়ে খেলা পছন্দ করে এবং উইং দিয়ে, যেখানে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে কিছু একটা খামতি থেকেই যাবে তাদের ডিফারেন্সের মধ্যে। তো এবার দেখা যাক ডিলটা কোন দিকে যায়। তো এরপরে যে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে এক প্রধান কিন্তু কালকে একটা ম্যাচ খেলেছে, তারা কিন্তু 4-0 গোলে জিতেছে, সেটা কিন্তু মোহনবাগান। তো তারা কিন্তু আগের ম্যাচের থেকে অনেকটাই ভালো খেলেছে এবং তাদের পরিকল্পনাটাও কিছু চেঞ্জ করেছে, এবং তাদের ইন্টারনালি মাইন্ডটা কিন্তু অনেকটাই স্টেবল করেছে, যে তারা কিন্তু মনে করেছে যে তাদেরকে কিন্তু ম্যাচটা জিততেই হবে এবং একটা ক্লিন শিটও রাখতে হবে। সো সেটাতে কিন্তু তারা সফল হয়েছে। আর লাস্টের যে 3 নম্বর যে গোলটা ছিল, সে গোলটা কিন্তু অসাধারণ ছিল। তারপরে একটা গোল এসছে, ওটা সেকেন্ড লাস্ট ছিল, কিন্তু সেটা নো ডাউট অনেকটাই খুবই ভালো ছিল। একটা দুর্দান্ত হাফ বলে মেরে গোলটা কনভার্ট করে দেয়। আর আজকে কিন্তু ইস্টবেঙ্গলের একটা খেলা রয়েছে নৈহাটি স্টেডিয়ামে। তো দেখা যাচ্ছে এই প্রধান এবার কত গোলে জেতে বা হারে বা ড্র হয় ম্যাচটা, আর ক্লিন শিট রাখতে পারে কি না। তো এই ভিডিওতে এই কটাই আপডেট শেয়ার করা ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও। তো দেখা হচ্ছে আবারও একটা পরবর্তীকালের ভিডিওতে।